প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ব্র্যান্ড মেকার শোতে। আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি। আর আজকে আমার অতিথি হিসেবে রয়েছেন ইমপ্রেস গ্রুপের কনসার্ন আই ক্রিয়েশনের স্ট্র্যাটেজি প্ল্যানিং ম্যানেজার ফয়েজ মুক্তাদির। আমরা ফয়েজ মুক্তাদিরের সাথে কথা বলবো এবং কথা বলে জেনে নিব যে এই যে দীর্ঘ সময় ধরে তিনি স্ট্র্যাটেজি প্ল্যানিং এবং আরও জায়গায় যে কাজ করছেন, সেই কাজের জায়গা থেকে তার অভিজ্ঞতার ঝুলিতে কোন কোন বিষয়গুলো এখন স্পার্ক করে, আমরা কথা বলতে চাই ফয়েজ মুক্তাদির আপনার সাথে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। হাউ আর ইউ? আই এম অলওয়েজ গুড, মানে সো গুড। হ্যাঁ, আপনার প্রোফাইল যখন ঘাটছিলাম তখন একটা জিনিস আমার কাছে আসছে, হাইব্রিড থিঙ্কিং। আপনি লিখেছেন যে সমসাময়িক যে ব্র্যান্ডের জগতে যা চলছে সেখানে হাইব্রিড থিঙ্কিং করছেন। হাইব্রিড ব্যাপারটার মধ্যে একটা মজাও আছে, আবার হাইব্রিড ব্যাপারটা নিয়ে আমরা বেশ কনসার্নও যে সব কিছুই হাইব্রিড। হ্যাঁ, তো এই শব্দটা কেন ব্যবহার করলেন? আমাদের আসলে হাইব্রিড থিঙ্কিং বলতে আমরা দুটো জিনিসে আমরা আসলে ফোকাস করি। ইটস আ মিক্স অফ লেটস সে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, দ্যাট শুড বি দ্য হাইব্রিড থিঙ্কিং। এখানে আমরা অনেক সময় যেটা করি, এজেন্সিতে থাকা অবস্থায় ক্লায়েন্টের যখন একটা ব্রিফ আসে তখন আমরা হয়তো ব্রিফটাকে ফোকাস বেশি করি। অ্যান্ড দ্যাটস বিকজ আমরা আনফর্চুনেটলি এমন একটা এরাতে আছি যেখানে কিনা ক্লায়েন্ট বা ব্র্যান্ডের সাইড থেকে, অ্যাকচুয়ালি আমি ক্লায়েন্ট বলবো না, আমি ম্যাক্সিমাম ব্র্যান্ডের ক্ষেত্রে বলবো, ব্র্যান্ডরা এখন যে ক্যাম্পেইনগুলো করছে এটাকে তারা মার্কেটিং মনে করছে। বাট মার্কেটিং ইজ ফার বিগার দেন জাস্ট ক্যাম্পেইনস। বিকজ আমার একটা মার্কেটিং করার ক্ষেত্রে আমার ট্রাস্ট বিল্ডের ব্যাপার আছে, আমার মানুষের কাছে আমার কমিউনিকেশনটা পৌঁছানো ইম্পর্টেন্ট। সো ফর এক্সাম্পল আমি যদি বলি, বিকাশের কথাই যদি আমি বলি, বিকাশ যদি শুধু আজকে ফেসবুকের মতো জাস্ট একটা অ্যাপ ছেড়ে দিয়ে যদি বসে থাকতো তাহলে কিন্তু আজকে বিকাশে ইউজার হতো না। বিকাশ যেটা করেছে সে হচ্ছে গ্রামে গিয়েছে, দোকানে দোকানে গিয়েছে, মানুষকে ট্রায়াল দিয়েছে, মানুষকে অ্যাপটা বুঝিয়েছে। দেন ফাইনালি মানুষ যখন ট্রাই আউট করার পরে জানতে পেরেছে যে না, মোবাইলে টাকা রাখা সেফ, এটা একটা ট্রাস্ট বিল্ড আপ হয়েছে। সো বেসিক্যালি এই যে শুধু যখন একটা ব্র্যান্ড আমাদেরকে বলে যে আমরা এই ধরনের একটা ক্যাম্পেইন করতে চাই, এই ক্যাম্পেইনের আরও একটা পার্ট আমাদের এজেন্সি সাইড থেকে উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট যে আমরা আসলে কনজিউমারের কাছে কি পৌঁছাচ্ছে, কনজিউমারটা আমার এই ক্যাম্পেইনের পরে রিপিট বিহেভিয়ারটা, মানে এই রিপিট বিহেভিয়ার একটা কনসিস্টেন্সি থাকা খুব জরুরি মনে করেন। কারেক্ট। মানে 30 ডেজ পর আমার এই ক্যাম্পেইন শেষ হওয়ার 30 ডেজ পরে আমার আসলে রিপিট কাস্টমার কোত্থেকে আসবে যদি আমি ওইরকম ক্যাম্পেইন না করি। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই অভিজ্ঞতাটা আপনার কিভাবে তৈরি হলো, এই যে দীর্ঘ সময় ধরে যে বিটিএল এর সাথে নিজেকে সংশ্লিষ্ট রেখেছেন, সেখান থেকে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি ছোটোবেলা থেকে যতখানি অবজারভেটিভ, আমার মনে হয় আমি বড় হওয়ার পরে বুঝতে পেরেছি যে আমার আরও অনেক বেশি অবজারভেটিভ হওয়া উচিত ছিল। আমার অবজারভেশন স্কিল যতটা না আছে তার চাইতে হয়তো আমি যদি এটাতে ফোকাস করতাম তাহলে হয়তো এটাকে আমি আরও অনেক ডেভেলপ করতে পারতাম। তো আমি যখন প্রথম এজেন্সিতে আসি, বিফোর দ্যাট আমি রেডিও ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি চ্যানেল আইতেও কাজ করেছিলাম। তো ওই সময়টা আমরা আসলে দেখতাম যে আসলে ব্র্যান্ড কিভাবে চিন্তা করে, মানে রিনাউন্ড ব্র্যান্ডস যদি আমি বলি, স্পেশালি দ্য এমএনসিস, দে আর অন ভেরি ডিফারেন্ট, মানে যেগুলোকে আমরা সচরাচর ব্র্যান্ড বলি। রাইট রাইট। সো এখন আমাদের যেই বিষয়টা থাকে যে একটা ব্র্যান্ডকে আসলে ফুটিয়ে তোলা, মানে ব্র্যান্ড বলতে মানুষ কি বোঝে, মানুষ এখন ব্র্যান্ড বোঝে লোগো, পেজ, ফলোয়ার, এগুলো। কিন্তু আসলে লোগো ইজ নট দ্য ব্র্যান্ড, লোগো ইজ অ্যাকচুয়ালি দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড। ফর এক্সাম্পল, আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার রেস্টুরেন্টের লোগোটা খুব সুন্দর, কিন্তু আপনি ওখানে যাওয়ার পর আপনার ওয়েটার আপনার সাথে খারাপ ব্যবহার করলো, রুড বিহেভ করলো, খাবার লেটে আসলো, আপনার এক্সপিরিয়েন্স খারাপ হলো। দ্যাটস হাউ ব্র্যান্ড উইল রিফ্লেক্ট। আপনার ব্র্যান্ডের এক্সপিরিয়েন্সটা আপনার খারাপ হলো, আপনি কিন্তু তখন লোগো যতই সুন্দর হোক আপনি কিন্তু আর সেখানে যাবেন না। সো দিজ রিয়েলাইজেশনস অ্যাকচুয়ালি কেম টু মি যখন আমি হয়তো এসেটিকে ঢুকেছি, তখন এসেটিকে আস্তে আস্তে অনেকগুলো কাজ করতে 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 একটা টাইমে এসে আসলে হাতে খড়িতে শেখা। আনফর্চুনেটলি এগুলো যদি আমরা আমাদের টাইমে যদি জানতে পারতাম, ফর এক্সাম্পল এখন যেমন এআই আছে, আমি অনেক কিছু হাতে কাছে পেয়ে যাচ্ছি, আমার হাতে তখন হয়তো ছিল সর্বোচ্চ গুগল। কিন্তু আসলে এই জিনিসটা যে ফোকাস করা উচিত আমার, এই গাইডেন্সগুলো আসলে ওই সবাই ছিল না। সো ইন ফিউচার আসলে যারা এই সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য আপনার একটা গাইডলাইন কি ফোকাস করো? আমি বলবো অবজারভেশনটাকে, মানে অবজারভেশন স্কিলটাকে ফোকাস করা, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে নট ফোকাসিং অন অ্যাকাডেমিক সার্টিফিকেটস ওনলি। অ্যাকাডেমিক সার্টিফিকেট বা নলেজটা খুবই ইম্পর্টেন্ট, বাট রিয়েল লাইফে আসলে এটার চাইতে আরও অনেক কিছু স্কিল আছে। ফর এক্সাম্পল, আপনার রিয়েল লাইফে আপনাকে কমিউনিকেট করতে হয়, কমিউনিকেট করতে গেলে আপনার ইন্টারপ্রিটেশন বোঝা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো কমিউনিকেশন, অবজারভেশন, অ্যাডাপ্টেবিলিটি এবং নিজের ব্যাপারে যেটা ক্রেডিবিলিটি সেট করা,
এটা খুব ইম্পর্ট্যান্ট। স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং দুইটা নিয়ে আপনি যখন মার্চ করেন থ্রু এ ক্লায়েন্ট, তখন মানে ম্যাচ আপটা কিভাবে করতে হয়? মানে এখানে তো একটা চ্যালেঞ্জিং জব নিশ্চয়ই। ইট ইজ ইট ইজ ইট ইজ সেই চ্যালেঞ্জটা কিভাবে উতরান? আমি যদি খুব প্লেন অ্যান্ড সিম্পলি বলি, আমি যখন এসেটিক থেকে হাই ভোল্টেজে যাই, তখন আসলে আমার একটা ছোট্ট রিয়েলাইজেশন আসে। ওই সময় আমার এক বস ছিলেন, উনি আমাকে একদম খুব বেসিক কিছু প্রশ্ন আমাকে করা শুরু করলেন একটা ক্যাম্পেইনের থ্রুতে। আমরা যখন একটা ক্যাম্পেইন করি, ক্যাম্পেইনের একটা ব্রিফ আসে, আমরা ব্রিফটা হয়তো ডিব্রিফ সেশন করি, তখন হয়তো জানতে পারি যে ক্লায়েন্ট কী চাচ্ছে, দেন ক্লায়েন্টকে স্যাটিসফাই করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়াতো। ইন আ সিম্পল বাংলা যদি আমি বলি, আমরা আসলে হচ্ছি দর্জির মতো। ক্লায়েন্ট যেরকম শার্ট চাইবে সেরকমভাবে সেরকম সাইজে আমাদেরকে বানিয়ে দিতে হবে, তাহলে আমরা হচ্ছে ভালো দর্জি বা ভালো এজেন্সি। বাট হাউ এভার ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমার ক্লায়েন্ট যেটা এই ক্যাম্পেইনটা করছে, এই ক্যাম্পেইনের আউটকামটা কী হবে। মোস্ট অফ দ্য কেসেসে মোস্ট অফ দ্য এজেন্সিস যেটা করে, ক্লায়েন্টকে ক্যাম্পেইনটাকে কীভাবে এক্সিকিউট করে দেওয়া যায় সুন্দর করে, একটা বিগ আইডিয়া আসবে, বিগ আইডিয়া অনুযায়ী কীভাবে সেটাকে এক্সিকিউশন করবে, দেন ফাইনালি হচ্ছে কীভাবে এটাকে কত কম বাজেটে শেষ করে ফেলা যায়, এই চিন্তা আসে। স্ট্র্যাটেজি এখানে হচ্ছে কামস ইন দ্য মোস্ট অ্যামেজিং ওয়ে, যেখানে হচ্ছে আমাকে জানতে হবে যে আমি এই ক্যাম্পেইনটা করে আমি কতখানি সাকসেস রেট আনছি। ফর এক্সাম্পল, আমি যদি বিটেলের কথাই বলি, স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংয়ে যদি আপনার প্রশ্নে সরাসরি যাই, আমরা অনগ্রাউন্ডে যখন যাই, আমরা যখন একটা অ্যাক্টিভেশন করি, আমরা অ্যাক্টিভেশন মানে কিন্তু হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আমরা সবচেয়ে বেশি বুঝি, এবং এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যখন করি 100 জনকে বোঝালে 20 জন হয়তো বোঝে, কিন্তু এই 20 জনই কিন্তু আপনার রিপিট কনজিউমার হয়। দ্যাট মিনস আমরা একটা বিহেভিয়ারাল শিফট করছি। এই 20 জনের কাছ থেকে ওয়ার্ড অফ মাউথ হিসেবে হয়তো আরও 5 জন করেও যদি আমরা ধরি, তাহলে দ্যাট অ্যাকচুয়ালি অ্যাডস আপ টু মোর, মানে দ্যাট নাম্বার অ্যাডস আপ টু 100। সো দ্যাটস হাউ স্ট্র্যাটেজি শুড কাম, যে আমার স্ট্র্যাটেজিটা এমনভাবে হতে হবে যে আমার কমিউনিকেশনটা কেমন হচ্ছে, আমি কাস্টমারের কাছে বা আমার কনজিউমারের মানে আমার কাছে টার্গেটের কাছে আমি পৌঁছতে পারছি কিনা, রাইট, এবং আমি তার কনজিউমারের কাছে আসলে আমি ট্রাস্ট বিল্ড করতে পারছি কিনা, অ্যাট দ্য সেম টাইম সেই ট্রাস্টের থ্রুতে আমি তার বিহেভিয়ারাল চেঞ্জ করতে পারছি কিনা। দ্যাটস হাউ দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং শুড কাম টুগেদার। বাট ইটস এ চ্যালেঞ্জিং জব। ইট ইজ ভেরি, এবং ইফস অ্যান্ড বার্ট থাকে। অ্যাবসলিউটলি। কখনো এরকম হয়েছে যে ইফস অ্যান্ড বার্টের কারণে যে টার্গেট ফিল আপ করতে চেয়েছিলেন সেখানে আসলে পৌঁছতে পারেননি, এবং তার পরের ঘটনা কি ছিল? রিয়েলিস্টিক্যালি দ্যাট ইজ ভেরি ট্রু। আমরা তো আসলে এমন না যে আমরা পিচ করলেই সবসময় উইন করে ফেলি। দেয়ার আর সার্টেন টাইমস যখন ক্লায়েন্ট অনেক ভিশনারি হয়, তখন দেখা যায় হয়তো আমাদের মনে হয় যে উই আর নট ভিশনারি এনাফ, বিকজ আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে করতে। আবার সামটাইমস উল্টোটাও হয় আমাদের ক্ষেত্রে। আমরা হয়তো একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা মার্কেট অবজার্ভ করতে পারছি, কিন্তু হয়তো অনেক সময় ক্লায়েন্ট ওই ভিশনটায় যেতে পারেন না। ইভেন ইফ দে ওয়ান্ট টু, অনেক সময় তাদের ইয়ারলি বাজেট বা অ্যানুয়াল বাজেট তাদেরকে হয়তো অনেক সময় অ্যালাউ করে না। মানে বাজেট ম্যাটার না, বাজেট ম্যাটার্স আ লট। তবে যারা ব্র্যান্ডস, যারা ভালো ভালো ব্র্যান্ডস, বা আমি যাদেরকে বলবো স্ট্যাবলিশ ব্র্যান্ডস, তারা এটা বোঝে, তারা এটা ডেফিনেটলি বোঝে। ইভেন এখানেও আবার একটা গ্যাপ আছে, যেমন আমরা সবাই একটা ব্র্যান্ড জানি, নকিয়ার কাছে যখন প্রথম গুগল অ্যান্ড্রয়েডটা নিয়ে যায়, তখন কিন্তু আসলে প্রবলেমটা বাজেট ছিল না, তখন কিন্তু প্রবলেম ছিল মাইন্ডসেট বা ভিশনটা। দ্যাটস দ্য মাইন্ডসেট। সো এটা যেটা হয় যে অনেক সময় আমরা দেখি যে ওয়েন আই অ্যাম সামথিং, আই বিলিভ ইন ইট, এবং তখন একটা ইগো বিল্ড আপ হয়। তখন ওই ইগোটার কারণে আমরা অনেক সময় মার্কেট শিফট দেখেও কিন্তু সে কিন্তু আসলে ধরতে পারেনি, সে কিন্তু আসলে চেঞ্জটা করতে পারেনি। দ্যাটস এন্ড নাও লুক অ্যাট নকিয়া। আপনার কি মনে হয় যে এই যে কর্পোরেট একটা এক্সাম্পল আপনি দিলেন, সেটা আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে ঘটে যায়? অ্যাবসলিউটলি আমি বলবো যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং ভার্সেস সোশ্যাল ব্র্যান্ডিং বলেন, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলবো, পার্সোনাল ব্র্যান্ডিং ইজ হোয়াট ইউ ডু অ্যান্ড সোশ্যাল ব্র্যান্ডিং ইজ হোয়াট ইউ শো। বাট আলটিমেটলি আপনার সোশ্যাল ব্র্যান্ডিংয়ে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং রিফ্লেক্ট করবেই। সো পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি যেভাবে দেখি, সেটা হচ্ছে একটা প্রেডিক্টেবিলিটি সেট করা। প্রেডিক্টেবিলিটি ইজ লাইক একটা মানুষ, ফর এক্সাম্পল আপনি আপনার কমিটমেন্ট রাখেন, আপনি সবসময় পাংচুয়ালিটি মেনটেন করেন, লেট করেন না, এবং আপনি সবসময় রেসপেক্টফুলি কমিউনিকেট করেন। দ্যাট মিনস আপনার উপর একটা ট্রাস্ট বিল্ড আপ হয় যে দিস ইজ হু ইউ আর, দ্যাটস ইউর পার্সোনাল ব্র্যান্ডিং। সো মোটা দাগে বলতে গেলে মানুষ কি এক্সপেক্ট করে আপনাকে দেখে, সেটা কিন্তু আপনার দ্বারাই সেট করা। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে মানুষ আসলে মনে রাখে ফিলিংস দিয়ে। যেমন আমি যদি ব্র্যান্ডের ক্ষেত্রে বলি, কোকা কোলা প্রমোট করে হ্যাপিনেস, কিটক্যাট ব্রেক,
তো আপনি আসলে কি প্রমোট করছেন? ইফ ইউ আর প্রমোটিং দ্যাট ইউ আর পাঞ্চুয়াল, ইফ ইউ আর প্রমোটিং দ্যাট ইউ আর কমিটেড এন্ড মানে ওখানে ব্র্যান্ডের যে পয়েন্টগুলো আছে, টুলসগুলো আছে, এখানেও পার্সোনাল ব্র্যান্ডিং এও সেগুলো আসলে অ্যাবসলিউটলি। এবং আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনি যদি একভাবে একটা পার্সোনা সেট করেন এবং আপনি যদি অফলাইনে যদি অ্যাকচুয়ালি আপনি সেটা না হন, সেটা কিন্তু লং টার্মে এটা রিফ্লেক্ট করবে। পিপল উইল নো যে আপনি এটা না। মানে যেটা ব্র্যান্ডও সাফারার হয়, সো মানুষও সাফারার হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ক্যারিয়ারে কোনটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সাকসেস অর মানি? আই থিঙ্ক সাকসেস শুড কাম উইথ মানি। মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না। এটা বাদ দেওয়ার মতো না আসলে, মানে নোবডি ক্যান সে যে আসলে আমার জন্য টাকা ইম্পর্টেন্ট না, মানি ইজ ইম্পর্টেন্ট অ্যাবসলিউটলি। দীর্ঘ সময় কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে, ক্যারিয়ারের সাকসেস রেট কতটা মনে হয় আপনার? আই থিঙ্ক ক্যারিয়ার ইজ আ প্রসেস ইনস্টেড অফ জাস্ট আ গোল যেখানে আমি সাকসেস বলবো, ক্লেম করবো এবং আই ক্যান বি স্যাটিসফাইড। কারণ আসলে আজকে আমি এখন হয়তো আপনার সামনে এখানে আসছি, দিস ক্যান বি আ মেট্রিক অফ সাকসেস, বাট ইট শুড বি আ প্রসেস। আই শুড গো টু দ্য নেক্সট পয়েন্ট দ্যাট আই হ্যাভ। লাইফের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কি একই রকম না ভিন্ন? আসলে আমরা লাইফের ক্ষেত্রে সত্যি কথা বলতে আমাদের সবারই কিছু ট্রেড অফ আছে। আমরা হয়তো কেউ একটু দেরি করে ঘুম থেকে উঠি, আমরা হয়তো কেউ পার্সোনাল লাইফে যদি বলি, আমরা যারা ম্যারিড আমরা বুঝি যে হয়তো আমাদের কাউন্টার পার্ট যিনি আছেন বা আমাদের যারা সঙ্গী আছে, লাইফ পার্টনার আছে, তারা হয়তো বললো যে এই জিনিসটা ঠিক করতে হবে আজকে। আমরা কিন্তু সেখানে বলি যে ঠিক আছে, আজকে বা কালকে দেখা যাবে। এখানেও কি কিন্তু ব্র্যান্ডিং এখানে একটা ম্যাটার আছে? স্ট্র্যাটেজি আছে, এখানে একটা স্ট্র্যাটেজি আছে। আচ্ছা, এই গল্পটা আমরা ব্রেকে শুনি, এটা অডিয়েন্সকে না শুনে আমরা একটা ব্রেক নিতে পারি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, শুনছিলাম ফায়েজ মুক্তাদির, যিনি আই ক্রিয়েশনের সাথে রয়েছেন এবং প্ল্যানিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন, ম্যানেজার হিসেবে আছেন, তার গল্পগুলো আমরা আবারও যাচ্ছি। পার্সোনাল লাইফের গল্প ব্রেকের আগে শুনছিলাম। কমিউনিকেশন কতটা ইম্পর্টেন্ট ফর মার্কেটিং স্ট্র্যাটেজি? আপনি অ্যাকচুয়ালি দি মোস্ট কোয়েশ্চেন আমাকে করেছেন, দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সরি, মানে দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাকে করেছেন। কমিউনিকেশন ইজ অ্যাবাউট দ্য 90% অফ দ্য জব। 90% অফ মার্কেটিং ইজ জাস্ট কমিউনিকেশন। সেটা অ্যাক্টিভেশনে হোক, ইভেন্টসে হোক, ডিজিটালি হোক, বা ইভেন টিভিসির ক্ষেত্রে হোক। কমিউনিকেশনের জায়গাটা হচ্ছে আপনি একটা শব্দ যেভাবে ইন্টারপ্রেট করেন, আমি হয়তো সেমভাবে নাও করতে পারি। এখন যখন একটা ব্র্যান্ড যখন একজন কনজিউমারের কাছে যায়, তো ওই মোমেন্টে আসলে কনজিউমারের কাছে কিভাবে ইন্টারপ্রেট হচ্ছে এটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের সেই চিরপরিচিত তিনটি শব্দ, স্থান, কাল এবং পাত্র। এই স্থান, কাল এবং পাত্র ভেদে আসলে আমাদেরকে শব্দ পাল্টাতে হয়। আমরা যদি ধরে নেই যে আমাদের প্রিভিয়াস জেনারেশন, মানে আমরা যদি আমাদের বাবাদের কথা বলি, ওই আমলে আসলে জোস বললে আসলে জিনিসটা কেউ বুঝতে পারতো না। বাট এখন জোসটাও আসলে খুব জোসও আসলে বদলে গেছে। জোসের পরে আসলো হচ্ছে সোয়াগ, কুল। সো এখন অনেক ওয়ার্ড আসলে দিন দিন ডিকশনারিতেও অ্যাড হচ্ছে। সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আমি বলবো না ট্রেন্ডি, আমি বলবো উই হ্যাভ টু বি ইন টিউনস উইথ টাইম। আমাদের সময়ের সাথে সাথে নিজেদেরকে একটা টিউনিংয়ে আনতে হবে। তো ওই জায়গাটার থেকে আসলে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। এখনকার জেনারেশন, স্পেশালি জেনজি বা জেনজির যে পরের জেনারেশন আসছে, আলফা চলে আসছে অলরেডি। আমাদের যদি ওদের কাছে পৌঁছানো লাগে, আমাদের ব্র্যান্ড হিসেবে আমরা যদি বলি পৌঁছানো লাগে, তাহলে আমাদের আসলে ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলাটা আমাদেরকে শিখতে হবে। দ্যাটস ওয়ার আই সেড অ্যাডাপ্টেবিলিটি। তো ওটা আমাদের আসলে কানেক্ট করতে হবে। দীর্ঘ সময় ধরে যে বিটিএল ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন, কমিউনিকেশন নিয়ে কাজ করছেন, এখানে চেঞ্জেসগুলো কি দেখছেন? মোস্টলি চেঞ্জেস আমি বলবো আসলে টাইমের সাথে সাথেই সব কিছু। আসলে চেঞ্জটা হচ্ছে এখনকার লাইফটা অনেক ফাস্ট অ্যাজ ইন সব দিক থেকে আমাদের ট্রেন্ড শিফট হচ্ছে অনেক ফাস্ট। ট্রেন্ডের সাথে সাথে আমাদের যারা হচ্ছে বা যেসব ব্র্যান্ড হচ্ছে আসলে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারছে না, তারা আসলে হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যে, ফর এক্সাম্পল আমি যদি বলি, টেলিভিশন থেকে ইন্টারনেট পর্যন্ত যে টাইমটা, এটা কিন্তু একটা অনেক লম্বা সময় ধরে চেঞ্জটা এসেছে। কিন্তু ইন্টারনেট থেকে এআই আসার পরে কিন্তু এখন খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখনকার যে আমরা এজেন্সি থেকে আমরা যে ধরনের জিনিসগুলো দেখি, ফর এক্সাম্পল আগে মানুষ হয়তো গুগলে সার্চ দিত, এখন কিন্তু ম্যাক্সিমাম জেনজি কিন্তু এখন আর গুগলে সার্চই দেয় না।
তারা এখন ডিরেক্টলি আইদার জেমিনাই অথবা চ্যাট জিপিটি, ইভেন ক্লড, পারপ্লেক্সিলিটি, এই ধরনের যত ধরনের এআইগুলো আছে সবাই কিন্তু অ্যাডাপ্টেড হয়ে গেছে এর মধ্যে। যেটা হয়নি আমাদের দেশে, ফর এক্সাম্পল ঢাকার বাইরে বা আমাদের ডিভিশনাল শহরের বাইরে বা শহরের বাইরে প্রত্যন্ত গ্রাম যেগুলোতে আমরা বলি বা রুরাল এরিয়াতে যেগুলোতে বলি, ওখানে কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়ার বিস্তরটা বেশি, কিন্তু এআই এর অ্যাডাপ্টেবিলিটিটা ওখানে কিন্তু র্যাপিডলি গ্রোয়িং। ইট হ্যাজন্ট মানে গ্রোন ইয়েট, বাট ইটস গ্রোয়িং। সো টু বি ফ্র্যাঙ্ক, আমাদের এখন কনজিউমারের উপর বেস করে, সেটা এসইসি না, আমার কাছে মনে হয় মোস্টলি জিওগ্রাফিক্যাল এরিয়া ওয়াইজ আমরা যখন কনজিউমারকে টার্গেট করছি, ওখানে আসলে আমাদের ফোকাসটা খুব বেশি দেওয়া উচিত। আর বিটিএলের শিফট যদি আমি বলি, আগে আসলে এত ইন্টিগ্রেশন ছিল না, আমাদের বিটিএলের সাথে ডিজিটালি ইন্টিগ্রেশনটা খুব ধীরে ধীরে হয়েছে। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক 8 to 10 years ব্যাক। বাট কোভিড এসে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। কোভিড আসার পর যখন মানুষের স্ক্রিন টাইম হয়ে যায় লাইফের অলমোস্ট 90%, মানে এই 90%টা আমি আসলে খুব, এবং সেটা খুব very বেশি polite, কমাতে পারেনি মানুষ আসলে। কমাতে পারেনি। তবে হ্যাঁ, এটা ট্রু। যেমন এটার একটা ট্রেড অফও আছে। ট্রেড অফ হচ্ছে আমরা কিন্তু স্ক্রিনে অনেক অভ্যস্ত হয়ে গেছি, অনেক হ্যাবিট হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনো ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু আমরা এখনো আসলে ওভাবে মানে ওয়ার্ক ফ্রম হোমটা সাকসেসফুল ভাবে করতে পারিনি। সো একটা flaws অনলাইন থেকে ক্লাসও যায়। কিন্তু আমরা কিন্তু বিল্ড আপ করতে পারিনি। কিন্তু হ্যাঁ, একটা ফিয়ার ক্রিয়েট হয়েছে মানুষের এখন। আমি আমার ক্যারিয়ার থেকে যদি বলি যে এআই হয়তো মানুষকে রিপ্লেস করবে, এই ধরনের চিন্তা ভাবনা আসছে। বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য রিয়েল ফিয়ার। এআই কে তো আসলে চালাতে হবে আপনারই অর্ডার Absolutely, দিয়ে, আপনারই absolutely. ব্র্যান্ড দিয়ে। কিন্তু আপনার কি মনে হয় যে এআই আসার পরে আসলে মার্কেটিং ইন্ডাস্ট্রি বা এজেন্সি, আমি যেটাই বলি না কেন, সেটার আসলে বাংলাদেশে বেশ বুমিং ডেভেলপড হয়েছে? আমাদের কালচারে আসলে এটা এখনো স্টিল ডেভেলপিং। আমরা ডেভেলপ হয়েছে এখন পর্যন্ত বলতে পারছি না এই কারণে, বিকজ খুব কম মানুষ এআইকে এখন পর্যন্ত কাজে ব্যবহার করছে। এখনও মানুষ এআইকে নিয়ে এখনও পর্যন্ত ফান মোডে আছে ম্যাক্সিমাম। তবে এটা ট্রু, আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো অনেক চেঞ্জ দেখছি এখন। আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও এখন এআইতে অনেক ইন্টিগ্রেশন করছে, অ্যান্ড দে আর ডুইং ওয়েল। সো এআই ইজ ডেফিনেটলি দ্য নেক্সট থিং, বাট এআইকে ইউজ করা মানুষ আসলে রিপ্লেস করবে এখনকার মানুষ। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যে আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি বা প্ল্যানিংয়ের যে জায়গাটা বা কমিউনিকেশনের টুলস যে জায়গায় যাচ্ছে, সেখানে আসলে কন্টেন্ট কতটা পাওয়ারফুল হয়ে উঠছে? If you have the credibility in offline, your content will boom either way. If you use the right words and the tones, of course. এখানে হচ্ছে আসলে আপনার ব্র্যান্ড যখন, ম্যাক্সিমাম ব্র্যান্ড এখন যারা হচ্ছে স্টার্টআপস বা এন্টারপ্রেনার যারা, তারা এখন অনলাইনে আপনি যদি খেয়াল করে দেখেন ম্যাক্সিমামের অ্যাড সেম, অ্যান্ড দ্যাটস বিকজ সবাই ওই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হয়তো তাদের মধ্যে নেই, যে সবাই বলছে আমার একটা মার্কেটিং করব, আমার প্রোডাক্টেই আমাকে একটা 360 ডিগ্রি মার্কেটিং বা আমাকে একটা ডিজিটাল মার্কেটিং করে দাও, আমাকে কন্টেন্ট ক্যালেন্ডার দাও। সবার কিন্তু প্যাটার্ন সেম, সবার স্ক্রিপ্টও ইভেন সেম, সবাই সেম কথা বলছে। যেমন একটা একটু হাস্যকরী টু বি অনেস্ট, ম্যাক্সিমাম আপনি ডিজিটাল মার্কেটিং করা যে ব্র্যান্ডগুলো, মানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেস করেই যারা বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যেটা marketing করছে যারা। রাইট, যারা করছে তাদের ক্ষেত্রে আপনি খুব কমন দেখবেন সবাই এখন বলছে প্রিমিয়াম প্যাকেজিং, এভরিবডি সেইং প্রিমিয়াম প্যাকেজিং। প্রিমিয়াম প্যাকেজিংটা আসলে কনজিউমারের জন্য বেনিফিশিয়াল কিনা, আই হ্যাভ টু নো দ্যাট ফার্স্ট। আমার প্রিমিয়াম প্যাকেজিংটা কেন ইম্পর্টেন্ট? আমার প্রোডাক্টকে সেফ রাখার জন্য, নাকি আমি কাউকে গিফট দেওয়ার জন্য? তো আসলে এখানে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কনজিউমার ওয়ান্টস। রাদার আমি আসলে একই কথাই যদি ঘুরে বলি, দ্য বিগেস্ট কোয়েশ্চেন শুড বি হোয়াটস ইন ইট ফর মি। আমি যখন ওই যে আপনি একটু আগে বলছেন স্থান কাল পাত্র, জি জি, অ্যাবসলিউটলি। এই সময় এসে আপনার কোনো চ্যালেঞ্জ মনে হয় যে এই জায়গাটা আমার জন্য চ্যালেঞ্জিং? অ্যাবসলিউটলি, আই উইশ আই হ্যাড ডান থিংস ডিফারেন্টলি, বিকজ আমি যদি আরও আগে থেকে অবজারভেশন স্কিলে ফোকাস করতে পারতাম, আমি যদি আরও আগে থেকে ইন টিউনস উইথ টাইম থাকতে পারতাম। ধরে নেন যে শুরুটা হচ্ছে আগামীকাল থেকে, তাহলে কোথা থেকে শুরু করতেন, কি দিয়ে শুরু করতেন? আমি শুরুটা করব অবশ্যই সেলফ ইনভেস্টমেন্টের উপর দিয়ে, ইনস্টেড অফ লুকিং আউট ফর সামবডি এলস অর সামথিং এলস। আমি আসলে আমার কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতাম। আমি হয়তো অ্যাডাপ্টেবিলিটি বা ক্রেডিবিলিটি বা হচ্ছে আমার যে অবজারভেশন স্কিল যেটা বলছিলাম, এগুলোতে আমি আসলে আরও বেশি ফোকাস করতাম, সো দ্যাট আই কুড আন্ডারস্ট্যান্ড যে আসলে আমি যে কনজিউমারের সাথে কথা বলছি বা কথা বলতে যাচ্ছি,
এই মানুষগুলো আসলে সাইকোলজিটা কি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষ পছন্দ করে তিনটা জিনিস, খুব বেসিক, সবার জন্য একদম সেম। মানুষ ঘুরতে পছন্দ করে, মানুষ ওন বা পজেস করতে পছন্দ করে, এবং মানুষ খেতে পছন্দ করে কিছু ক্ষেত্রে। তবে আলটিমেট জায়গা হচ্ছে মানুষ ঘোরাফেরা, ওন করা, এই দুটো জিনিস একদম সিম্পল। আর আমাদের ব্র্যান্ডের যে জায়গাটায়, যেটা আমার লার্নিং, সেটা হচ্ছে যে ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে কনজিউমারের কোন জায়গাটায় আমি বেনিফিট ক্রিয়েট করছি বা কোথায় আমি ইম্প্যাক্ট ক্রিয়েট করছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অনেক কথা হলো, লাস্ট ছোট ছোট কয়েকটা কোশ্চেন করতে চাই যে ক্যারিয়ারের জন্যে আপনি যারা আপনার পরে আসতে চায় তাদের জন্যে আসলে কি বলবেন? I would say be more creative instead of being faking a position or being comparative, মানে কম্পেয়ার করা, যে মানে কম্প্যারিজন বা হচ্ছে পজিশনিং ফেক করা, এই জিনিসটা আসলে খুব বেশি আমাদের এখানে এখনো পর্যন্ত। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন সবাই খুব কুইক সাকসেস চায়। আমাদের ইয়াঙ্গার জেনারেশনের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যেটা ফোকাস করি, যে ওরা ফর এক্সাম্পল ওয়ারএভার দে গট, এটা একটা ট্রেন্ডই হয়ে গেছে, এটা ট্রেন্ড হয়ে গেছে, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং এটা কিন্তু দ্য ইফ ইউ লুক বিহাইন্ড দিস ট্রেন্ড, এটার একমাত্র রিজনই কিন্তু হচ্ছে কম্প্যারিজন করা। এই কম্প্যারিজনটা থেকে যে আমার চেয়ে বেশি ও এগিয়ে গেল, কিন্তু আসলে রিয়েল লাইফে যখন আপনি গ্রোথ চাইবেন, দ্যাট ইজ ভেরি বোরিং, এবং ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট অ্যান্ড পেশেন্ট। সো ওই জায়গাটাতে আমি অবশ্যই বলবো যে স্কিল ডেভেলপ করা উচিত, অবশ্যই স্কিল ডেভেলপ করা উচিত। অ্যাকাডেমিক্সে ইউ ক্যান এক্সেল, বাট রিয়েল লাইফে যখন আপনি ক্যারিয়ার বিল্ড আপ করবেন, সেখানে আপনি ক্যারিয়ারকে সবার আগে গোল সেট না করে ক্যারিয়ারটাকে প্রসেস নিয়ে কতগুলো সিঁড়িতে আরও কতগুলো ফ্লোরে উঠা যায়, এটাতে ফোকাস করলে আই থিঙ্ক ইট ক্যান। গোল একটা থাকতে হয়, কিন্তু সেখান থেকে আসলে মানে সিঁড়ি পার হয়ে হয়ে ওখানে রাইট, মানে প্রথম গোলটা অ্যাচিভ করার পরেই আমি যেন রিল্যাক্স না হয়ে যাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। শেষ কোশ্চেন আপনার কাছে, যে গত এক যুগ ধরে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য কোন ভুলটাকে আস্তে আস্তে নিজের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন? প্রোক্রাস্টিনেশন, আমাদের যে টেন্ডেন্সি যে একটু এটা পরে করি, বা এই জিনিসটা ঠিক আছে সময় আছে, এই জিনিসটাকে একটু পরে ধরি, বা আমরা কিন্তু টু বি অনেস্ট বাই ডিএনএ কিন্তু আমরা হচ্ছে প্রোক্রাস্টিনেটিং একটা স্পিসিস। আমরা সব কিছুই সময় পেলেই কিন্তু আমরা ওটাকে দেরি করি। যেমন স্কুল লাইফ থেকেই যদি ধরি, পরীক্ষার আগের রাতে পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। আর সারা বছর ধরে অল্প অল্প করে সময় দিয়ে 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 গ্রোথটা, ওটার চেয়ে আমরা বেশি ফোকাস করি আসলে পরীক্ষার আগের রাতে। সো আমরা যখন এক্সামের রুটিনটা পাই যে এক্সাম কবে কখন হচ্ছে, তখন খুঁজি দেখি যে আসলে ম্যাথসের এক্সামের আগে ছুটি কয়দিন আছে, ওই এক্সামের আগে ছুটি কয়দিন আছে, ফিজিক্স বা কেমিস্ট্রির আগে। সো এটা আসলে আমাদের আই থিঙ্ক আমি সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিলাম একটা টাইমে। আমি এটাতে অ্যাক্টিভলি এখন পর্যন্ত আই হ্যাভ সাম সাকসেস রেট এই ব্যাপারে, নিজের ব্যাপারে। সো বাট আই নিড টু ক্লাইম্ব মোর। আপনি যেমন এই প্রবলেমটা দূর করতে চেষ্টা করে যাচ্ছেন, এখনো মনে হয় কমপ্লিট না, না? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি। আই থিঙ্ক এটা কমপ্লিট, মানে এটা ইটস আ গ্রোয়িং প্রসেস এভরিডে। সো অন্যরা তাদের ভুলগুলো হয়তো, বা আমিও আমার ভুলগুলো দূর করবার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব মজা পেলাম। The pleasure has been mine too. প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি মানে এই যে পরের অনুষ্ঠানটাও কিন্তু দেখবেন, গ্রিন টিভির সাথে থাকুন, গ্রিন টিভি দেখতে থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে।